একদম আমার কাছে আসার চেষ্টা করবি না। কেন আসবো না? তুমি তো আমার বউ, তাই আমার বউয়ের কাছে আসতেই পারি। বউ? কিসের বউ? আমি তোকে স্বামী হিসেবে মানি না, ইভেন বিয়েটাকেও মানি না, তাহলে কিসের বউ হলাম তোর? দেখো, এসব ডায়লগ দিয়ে কোনো লাভ হবে না। আমি তো তোমাকে ভালোবাসি, আর 3বার কবুল বলার পর থেকে তোমাকে বউ হিসেবে মেনে নিয়েছি। শোন, তুই মানলে কি হবে, আমি তো মানি না। আর তোর মতো একটা পিচ্চিকে আমি স্বামী হিসেবে কখনোই মেনে নিব না, তাই ভুলেও তুই আমার কাছে আসবি না। তুমি সব সময় আমার সাথে এত রাগ দেখাও কেন? আমি কি তোমাকে ভালোবাসার যোগ্য না, নাকি আমার ভালোবাসাটা তোমার কাছে তুচ্ছ মনে হয়? তুই বুঝতে পারছিস না তোকে আমার পছন্দ না? আমি তোকে কেন ইগনোর করি? কারণ তোকে সহ্য করতে পারি না, তাই বারবার ইগনোর করি। তুই কেন সেটা বুঝতে পারিস না? তারপরও নির্লজ্জের মতো আমার কাছে আসিস। সবটা জানার পরেও তুই আমাকে বিয়ে করলি কেন? তোর চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। অবাক হওয়ার কি আছে? যেখানে আমি তোমাদের সম্মানটা বাঁচিয়েছি, সেখানে তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত। আর তুমি কি না আমার সাথে রাগারাগি করছো? সেই প্রথম থেকেই তুমি আমার সাথে রুড বিহেভ করে আসছো। এখন তো একটু অন্তত ভালোভাবে কথা বলতে পারো। আর এখন আমি না তোমার স্বামী, তাহলে এভাবে রাগারাগি করো কেন? তুই বুঝতে পারছিস না তোকে আমার সহ্য হয় না, অসহ্য লাগে। তারপরও কেন তুই আমার কাছে আসিস? আর শেষ পর্যন্ত কিনা তোকে বিয়েটা করতে হয়েছে। তুই কি করে ভাবলি তোর সাথে আমি সারাটা জীবন কাটাবো? এক সেকেন্ড তোকে আমি সহ্য করতে পারি না, সেখানে সারা জীবন তোর সাথে থাকাটা ইম্পসিবল। সারা জীবন কাটাবে না তো কি করবে? আর কার কাছে যাবে তুমি? বয়ফ্রেন্ডের কাছে যাবে? তো যাও। একদম আমাকে রাগাবি না। বয়ফ্রেন্ডের কাছে যাই কিংবা অন্য কারো কাছে যাই, কিন্তু তোর সাথে একই ছাদের নিচে একই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব না। কারণ তুই একটা পিচ্চি, আর তোকে ভালোবাসাটা তো দূরে থাক, স্বামী হিসেবে মানতেই পারবো না। শোনো, অনেক শুনেছি তোমার এসব ডায়লগ। এখন আর বলে কোনো লাভ হবে না। এখন তুমি আমাকে স্বামী হিসেবে মানো কিংবা না মানো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। 3বার কবুল বলার পর থেকে আমি তোমাকে স্ত্রী হিসেবে মেনে নিয়েছি, সেটা আমার কাছে অনেক। তুই কি বোঝাতে চাইছিস? জোর করে আমার থেকে অধিকার আদায় করে নিবি? তাহলে তুই শুধু কি? তাহলে কি দেহ পাবো, মন পাবো না? তাই তো? ভালোবাসি তোমাকে, তাই দেহ আর মন দুটোই নিয়ে নিব। দরকার পড়লে জোর করে সবটা আদায় করে নিব। অনেক বোঝানোর চেষ্টা করেছি, তারপরও বুঝ- তারপরও বুঝতে পারোনি। আমি এতটাই তুচ্ছ নই যে তোমাকে ভালোবাসি বলে আমার ভালোবাসাটার মূল্য তোমার কাছে নেই। তুমি আমাকে ভালো না বাসতে পারো, আমি তো বাসি। আর একটা সময় তুমিও বাসবে। না না, আমি তোর মতো একটা পিচ্চিকে কখনোই ভালোবাসবো না। তোকে আমি ঘৃণা করি, আর সেখানে স্বামী হিসেবে মেনে নেওয়ার প্রশ্নই আসে না। ইভেন বিয়েটা তো আমি করতেই চাচ্ছিলাম না। তুমি যে কি করতে চাইছিলে সেটা আমার খুব ভালোভাবেই জানা আছে। তুমি যাকে বিয়ে করতে চাইছিলে, তাহলে তাকে বিয়েটা করলে না কেন? একটা নারী পাচারকারীকে বিয়ে করতে যাচ্ছিলে, আর সে আজকে ধরা পড়ল, তাহলে বিয়েটা করে নিতে ওকে। তোমাদের সম্মান বাঁচাতে শেষ পর্যন্ত আমাকেই তোমার বিয়েটা করতে হয়েছে। আমি তো ছেড়ে দিয়েছিলাম সব কিছু উপরওয়ালার হাতে, আর বলেছিলাম না, যদি সত্যিকারের ভালোবেসে থাকি তাহলে ঠিকই তোমাকে নিজের করে পাবো। আর সেটাই হয়েছে। ঈশানের কথায় ঈশিকা কোনো কথা বলতে পারল না, মাথাটা নিচু করে নিল। ঈশান বুঝতে পারল ঈশিকা চাইলেও এখন আর ওর কাছ থেকে যেতে পারবে না, কারণ ঈশিকা যে ছেলেটার সাথে প্রেম করে বিয়ে করতে চেয়েছিল, সে ছেলেটা শুধু টাকা দেখে ওকে ভালোবেসেছিল। তারপর যখন অন্য একটা মেয়ের কাছে ঈশিকাদের থেকে বেশি টাকা দেখল, তখন সেই মেয়েটাকে প্রেমের জালে ফাঁসিয়েছিল। তারপর বিয়ের দিন বর আসার ঠিক আগ মুহূর্তে ঈশিকার আব্বু আম্মু জানতে পারে যে ছেলেটার সাথে ওনার মেয়ের বিয়ে দিচ্ছে সে একটা ফ্রড আর একজন স্মাগলার। সবটা জানার পর ওরা বিয়েটা ক্যান্সেল করে দেয়। তখন বিয়েটা হবে না এই কথা নিয়ে ঈশিকার বাসায় হুলুস্থুলুস বেঁধে যায়। একটা পর্যায়ে সম্মানটা বাঁচানো নিয়ে ওদের সংখ্যায় পড়তে হয়। পুরো বিয়ে বাড়িতে বিষয়টা নিয়ে একটা হইচই পড়ে গেল। ঈশিকার আব্বু সবার এমন কথা শুনে প্রেশারটা সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়েছিল। তখন ঈশানের আপু সুইটি
অর্থাৎ ইশিকার বান্ধবীকে ইশিকার আব্বুকে বলে ঈশান ওকে পছন্দ করে। সবটা শোনার পর ইশিকার আব্বু অনেকটা সাহস পেয়েছিল। তারপর মান সম্মান বাঁচাতে উনি ঈশানের আব্বু আম্মুর সাথে বিষয়টা নিয়ে কথা বলে। ঈশানের আব্বু আম্মু ইশিকার আব্বু আম্মুর আকুতি মিনতি দেখে ওনার সম্মান বাঁচাতে হাত বাড়িয়ে দেয়। আব্বু ঈশানকে বিয়েটা করতে বললেও ও ভেবেছিল বিয়েটা করবে কি না, কারণ যেখানে ইশিকা ওকে ভালোবাসে না সেখানে বিয়ে করলে হয়তো ওকে স্বামী হিসেবে মানবে না। তারপর সুইটি আপু ঈশানকে অনেক বোঝালে ঈশান ভেবেচিন্তে ডিসিশন নিয়েছিল, যেহেতু ভালোবাসার মানুষটাকে পেয়ে গেছে তাহলে বিয়েটা করে নেওয়াই ভালো। হয়তো প্রথম কয়েকটা দিন ঈশানকে মেনে নিবে না, তারপর একটা সময় সবটা মেনে নেওয়ার চেষ্টা করবে আর ওকে ভালোবাসার চেষ্টা করবে। হয়তো কিছুদিন সময় লাগবে, তারপর একটা সময় মেনে নেবে। সবটা ভেবে ঈশান বিয়ে করে নিয়েছিল। তারপর রাতে বাসরঘরে আসতেই ওদের মাঝে কি কথা হলো সেটা তো আপনারা জানতেই পারলেন। ইশিকা চুপ করে আছে। ঈশান ওর সামনে গিয়ে মুখের দুপাশে হাত দিয়ে ওর মুখটা তুলে ইশিকা অসহায় চোখে ঈশানের দিকে তাকালো, তখনও বলল, তোমাকে ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। এটা তো আমার অন্যায় নয় বলো। তুমি কেন আমাকে সহ্য করতে পারো না? নাকি আমি এমন কোনো অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে ভালোবাসতে পারবে না? দেখো, ভালোবাসাটা আপনা আপনি হয়ে গেছে। আমি কি চেয়েছিলাম তোমাকে ভালোবাসতে? চাইনি তো। যখন জানতে পারলাম তুমি আপুর বান্ধবী আর তার উপর সিনিয়র, তখন তোমার থেকে দূরে সরে যেতে চাইছিলাম, কিন্তু আমার মনটা বেহায়া, তাই তোমার থেকে সরে যেতে গিয়ে আরও অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম। তাই বারবার প্রকাশ করতাম। যখন তুমি আমাকে ইগনোর করে দূরে সরিয়ে দিয়েছিলে, অপমান করেছিলে, আমিও সবটা মেনে নিয়েছিলাম। যেদিন জানতে পারলাম তুমি অন্য কাউকে নিয়ে সুখে থাকতে চাও, তখন ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটা সুখে থাকতে পারলেই আমার কাছে অনেক। কিন্তু তুমি তো জানতে না ছেলেটা ভালো নয়। তারপর শেষ পর্যায়ে যখন তোমাদের সম্মানটা নষ্ট হতে গিয়ে সেটা বাঁচানোর দায়ভার আমাদের হাতে পড়েছিল, তাই বিয়েটা করে নিয়েছিলাম। তোমাকে বলেছিলাম যদি সত্যিকারে ভালোবেসে থাকি তাহলে একদিন না একদিন নিজের করে পাবো, আর সেটাই হয়েছে। তাহলে আমাকে একটা সুযোগ দিতে পারছো না কেন তোমাকে ভালোবাসার? তাই না বলো, তাহলে কেন দিচ্ছ না? আমি কি এত বেশি অন্যায় করে ফেলেছি তোমাকে ভালোবেসে? একটাবার বিশ্বাস করে দেখো, কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। ইশিকা কোনো কথা বলছে না, তাই ঈশান হঠাৎ করে ওর কোমর জড়িয়ে ধরে নিজের অনেকটা কাছে নিয়ে এসে ওর মুখের একপাশে হাত রেখে ওর ঠোঁটের দিকে নিজের ঠোঁটগুলো এগুতে লাগলো। ইশিকা ঈশানকে কেন জানি আজকে চাইলেও আটকাতে পারল না। ঈশান ওর ঠোঁট জোড়া নিজের দখলে করে নিল। ইশিকা সাথে সাথে চোখ বন্ধ করে নিয়ে দু হাতে ওর শাড়িটা খামচে ধরল। ঈশান পাগলের মতো ওর ঠোঁটে কিস করে যাচ্ছে। এ যেন কতদিনের ভালোবাসার বহিঃপ্রকাশ। ইশিকা রেসপন্স করছে না, তারপরও ঈশান নিজের মতো করে ওকে কিস করে চলেছে। ঈশান জানে ইশিকা এখনও রেগে আছে, আর এটাই স্বাভাবিক। যেখানে ওকে সহ্য করতে পারতো না সেখানে এত সহজে ওকে মেনে নিবে কি করে? ঈশান জানে না ইশিকা কেন ওকে সহ্য করতে পারে না। তো ইশিকা কোনো রেসপন্স করছিল না দেখে ঈশান ওকে ছেড়ে দেয়। তারপর ওর মুখের দিকে তাকালো। ইশিকা চোখ মুখ কুঁচকে রেখেছে। ঈশান এবার ওর ঘাড়ে আর গলায় নাক ঘষতে শুরু করে। তাতে ইশিকা ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে আর বেশ শিউরে উঠছিল। ঈশান ওর বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দেয়। ইশিকা ঈশানের স্পর্শে এক প্রকার মাতাল হয়ে গেছে, তাই থাকতে না পেরে ওকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান বুঝতে পারল ইশিকা ওর স্পর্শে পেয়ে অনেকটাই উত্তেজিত হয়ে গেছে, তাই চাইলেও ঈশানকে আটকাতে পারছে না। ঈশান আর দেরি না করে ইশিকাকে কোলে উঠিয়ে নেয়। তারপর ওকে বেডে নিয়ে শুয়ে দিয়ে ওর শরীরের উপর নিজের ভরটা ছেড়ে দেয়। ঈশান খেয়াল করে ইশিকা কেমন শিউরে উঠছে। তখন ঈশান আবার ওকে
আদর করতে শুরু করে। ইশিকার সারা মুখে কিস করতে লাগলো। ইশিকা বারবার ঈশানকে নিজের সাথে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছিল। ঈশান জানে এই ভালোবাসায় ইশিকার কোনো সম্মতি নেই। তারপর ঈশানের স্পর্শ ওকে পাগল করে তুলেছে, তাই ঈশানের ভালোবাসার কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে বাধ্য হয়েছে। একটা সময় ঈশান ওকে সম্পূর্ণ ভালোবাসায় আগলে নেয়। তারপর আদর করা হয়ে গেলে ঈশান ওকে মাথা রেখে ওকে শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান চোখ জোড়া বন্ধ করে রেখেছে, তাই ইশিকা ভাবেও ঘুমিয়ে পড়েছে। ইশিকা জানে না আজকে কেন ঈশানকে দূরে সরিয়ে দিতে পারলো না, উল্টো ওকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। ইশিকা ভাবতেও পারেনি ঈশান হঠাৎ করে এমনভাবে ভালোবাসবে। আবার ভাবতেও অবাক লাগছে যে ছেলেটাকে এত বেশি ঘৃণা করে, অসহ্য মনে করে, সেই ছেলেটাই ওকে এমনভাবে ভালোবাসলো। ঈশান যখন ওকে ভালোবাসার স্পর্শটা দিচ্ছিল তখন ইশিকার কাছে জীবনের সবচেয়ে সুখের মুহূর্ত বলে মনে হচ্ছিল। ইশিকা এখনও একটা ঘোরের মধ্যে আছে, তাই হয়তো ঈশানকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। ইশিকা বুঝতে পারছে না কেন ঈশানকে মেনে নিতে পারছে না, আর কেনই বা ওকে ভালোবাসতে পারে না, তাই নিজে নিজেই বলতে লাগলো, আমি কেন ওকে মেনে নিতে পারি না, কেন ওকে ভালোবাসতে পারি না? এখন তো আমার স্বামী, ওর অধিকার আছে সম্পূর্ণ আমাকে ভালোবেসে আগলে নেওয়ার, আর ও সেটাই করেছে। তাহলে আমি মন থেকে কেন সবটা মানতে পারি না? যে ছেলেটাকে বিয়ে করে নিতে চেয়েছিলাম সেই ছেলেটাকে তো একটা ফ্রুট বের হলো, ওকে ভালোবাসতাম কিনা জানি না, আর সেখানে ঈশান আমাদের সম্মানটা বাঁচালো, সেখানে আমি ওকে কেন মেনে নিতে পারি না? ইশিকা সারা রাত কথাগুলো ভেবে চলল, কিন্তু উত্তরও জানেনি। ভোর রাতে ইশিকাও ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে ঈশানের ঘুম ভাঙলে ও খেয়াল করে ইশিকা ওকে জড়িয়ে ধরে রেখেছে। তারপর ঘড়ির দিকে তাকিয়ে দেখে 9টা বেজে গেছে, আর ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। তাই ঈশান ইশিকাকে ছাড়িয়ে নিতে গেলেও ঈশানকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। ঈশান বুঝতে পারে ইশিকা ঘুমের ঘরে হয়তো এমনটা করছে। তারপর ওকে ছাড়িয়ে নিয়ে ওয়াশরুমে চলে যায়। একটু পরে ঈশান বের হয়ে দেখে ইশিকা গায়ে চাদর পেঁচিয়ে বসে আছে আর কেমন ফুপিয়ে উঠছে। ইশিকার চোখে পানি দেখে ঈশান ওপাশে বসে বলে, কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? তুই এমনটা করতে পারলি আমার সাথে, জোর করে, আমার অনিচ্ছা সত্ত্বেও? আরে বাবা, কি করেছে বলবে তো? রাতে এসব কি করেছিস আমার সাথে? আমি তোকে বারণ করেছিলাম না তোকে স্বামী হিসেবে মানি না, ভালোবাসতে পারবো না, তাও কেন তুই আমার কাছে এসেছিস? তুই কেন আমাকে এভাবে স্পর্শ করলি? কেন, তাতে কি হয়েছে? তুমি তো আমার বউ, আর আমি তোমাকে ভালোবাসি। বলেছিলাম না জোর করে হলেও তোমাকে ভালোবেসে ভরিয়ে দিব। আর রাতে তো সব ঠিকই ছিল, যখন আদর করছিলাম তখন তো ঠিকই আমার বুকের সাথে আগলে নিয়েছিলে। তাহলে এখন আবার কি হলো? নাকি স্বপ্ন দেখে উঠেছো? নাকি বয়ফ্রেন্ডের কথা মনে পড়েছে? একদম উল্টাপাল্টা কথা বলবি না। তুই আমার সাথে এমনটা করতে পারলি কি করে? আমি তোকে বারণ করেছিলাম আমার কাছে আসবি না, তারপরও জোরপূর্বক আমার সাথে এসব করলি। আমি কেন তোর মতো একটা বাজে ছেলেকে বিয়ে করলাম? হ্যাঁ, আমি বাজে ছেলে, নিজের বউকে টাচ করেছি তো সেজন্য বাজে ছেলে হয়েছি। শোনো, এখন থেকে বাজে এই চরিত্রহীন ছেলেটার সাথেই তোমাকে থাকতে হবে, তাই সবটা মানিয়ে নাও। এখন থেকে রোজ তোমাকে এমন করে স্পর্শ করব যেটা তোমার কাছে জোরপূর্বক ভালোবাসা হলেও আমার কাছে ভালোবাসাটাকে নিজের করে পাওয়া। আর তুমি চাইলেও এখন আমার কাছ থেকে যেতে পারবে না। তুই কি ভেবেছিস সারা জীবন আমি তোর কাছে থাকবো? কখনোই না। তোর মতো একটা বাজে ছেলের কাছে আমি থাকবো না। 6টা মাস হলে আমি চলে যাব। কি করে যাও আমিও সেটা দেখব, ঠ্যাং ভেঙে গলায় ঝুলিয়ে দেব। তোমার সাহস কি করে হয় এসব কথা বলার? ঈশান কথাটা বলে শেষ করতে পারল না, তার আগে ইশিকা ভয়ে জোরে জোরে কান্না করে উঠল। কুত্তা হারামি, তুই আমাকে এসব কথা বলতে পারলি? একদম ভয় দেখাবি না। আমি কিন্তু সত্যিই তোকে ছেড়ে চলে যাব, দেখিস তখন কেমন লাগে। বললাম তো ভয় দেখাচ্ছি না, করে দেখাবো। এই শাসনটুকু যদি বিয়ের আগে করতে পারতাম, যখন ভালোবাসি বুঝতে পেরেছিলাম, তাহলে ওরকম ছেলেদের সাথে ঢলাঢলি করতে পারতে না, আর ওরকম একটা বাজে ছেলের সাথেও মিশতে পারতে না।
আমি ভুল করেছিলাম, তোমাকে স্বাধীন হতে দিয়েছিলাম, তাই তুমি উল্টাপাল্টা কিছু একটা করেই ফেলতে বিয়ের আগে। ও তার মানে তুই আমাদের উপর নজর রাখতে বিয়ের আগে সব সময়? হ্যাঁ, অবশ্যই রাখতাম। আমি কি তোমাদের এমন একটা কাজ করতে দিব নাকি? তুমি কি করে ভাবলে যে তোমরা উল্টাপাল্টা কাজ করবে আর আমি সেটা মেনে নিব? ভালোবাসি তোমাকে, কখনো এসব করতে দিতাম না। ওই কুত্তাটার কি হাল করতাম তুমি শুধু একটাবার দেখলে বুঝতে পারতে। এরই মাঝে ঈশানের আপু অর্থাৎ সুইটি এসে ওদের ডাকতে লাগলো। ভাই, এই ভাই ওঠ, দেখ অনেক বেলা হয়ে গিয়েছে, আর কত ঘুমাবি? আজকে নারী রিসেপশনের অনুষ্ঠান আছে, বিয়েটা তো হুটহাট করেই হলো। এখন ওঠ ঈশিতা, তুইও ওঠ। আপুর কথাতেই ঈশান আর ঈশিকা দুজনে দরজার দিকে তাকালো। এবার ঈশান ওর আপুকে উদ্দেশ্য করে বলল, আপু তুই যা, আমরা আসছি। আমি তোর বান্ধবীটাকে ফ্রেশ করে নিয়ে আসি। তাড়াতাড়ি আসিস, সবাই তোদের জন্য খাবার নিয়ে অপেক্ষা করছে। ছুটি চলে গেলে তখন ঈশান ঈশিকাকে ফ্রেশ হতে যেতে বলল, কিন্তু ও যাচ্ছিল না। তাই ঈশান কোনো উপায় না পেয়ে ওকে জোর করে কোলে উঠিয়ে নিল। ঈশিকার সাথে সাথেই ঈশানের বুকে কিলঘুষি মারতে লাগলো আর বলতে লাগলো, কুত্তা হারামি, ছাড় আমাকে, একদম স্পর্শ করবি না। রাতে সবটা কেড়ে নিয়েছিস আমার, এখন আবার সেটা করতে চাইছিস? একদম ভালো হবে না। এখনো তো কিছুই দেখোনি, এখন রোমান্সের সম্পূর্ণটাই বাকি। একবার মাত্র তোমাকে ভালোবেসে কাছে এসেছি, এখন থেকে রোজ এইভাবে ভালোবাসবো। তুই একটা বাজে ছেলে। একবার আজকে বাসায় যাই, দেখিস আমি আব্বু আম্মুকে সবটা বলে দিব। বলবো তোর মতো বাজে ছেলের সাথে বিয়ে দিয়ে আমাকে তুই খালি শুধু কষ্ট দিস। তুমি লাফালাফি না করলেই তো তোমাকে ভালোবেসে আগলে নিতাম, কিন্তু তুমি সেটা বোঝার চেষ্টাই করনি তোমাকে কতটা ভালোবাসি। এখন কথা না বলে ফ্রেশ হয়ে নাও। ঈশান ঈশিকাকে ওয়াশরুমে রেখে তারপর বাইরে চলে আসে। ঈশিকা আর কোনো উপায় না পেয়ে শাওয়ার ছেড়ে দিয়ে গোসল করতে লাগলো। আধা ঘন্টা পার হয়ে গেল যখন ঈশিকা বের হচ্ছিল না, তখন ঈশান চিৎকার দিয়ে বলল, তোমার হলো নাকি আমাকে ওখানে আসতে হবে? আমি বুঝতে পারছি তুমি বের হবে না, তাই না? না না, আমি বের হচ্ছি। ঈশিকা কথাটা বলেই কোনো রকমে শাড়িটা গায়ে পেঁচিয়ে বেরিয়ে আসলো। ঈশান খেয়াল করলো ঈশিকা শাড়িটা ভালোভাবে পরতে পারেনি, যার জন্য ঈশানের হেসে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেল। ওকে এভাবে হাসতে দেখে ঈশিকা গাল ফুলিয়ে বলল, এই বাজে ছেলে, হাসছো কেন? হ্যাঁ, আমি হাসির মতো কি এমন করলাম? এটা কি করেছো? এভাবে কেউ শাড়ি পরে? এই জন্যই তুমি হাসছো? আমি তো শাড়ি পরতে পারি না, তার উপরে তুমি এভাবে হাসাহাসি করছো। আমি আজকেই বাড়ি চলে যাব, দেখো, আর একদম আসবো না এখানে। তুমি খুব বাজে ছেলে। ওকে ওকে, আমি পরিয়ে দিচ্ছি। এই না, একদম না, তুমি একটা ফাজিল। আমি জানি তুই আমার কাছে আসলে উল্টাপাল্টা দুষ্টুমি করতে শুরু করে দিবি। আমি একদম তোকে ভালো করে চিনি। বউয়ের সাথে দুষ্টুমি না করলে কি বাসার কাজের মেয়ের সাথে করবে, নাকি পাশের বাসার ভাবির সাথে করবে শুনি? আর শোনো, চুপচাপ দাঁড়াতে বলেছি, সেটাই করো। আমি শাড়িটা ঠিক করে দিচ্ছি। ঈশান বুঝতে পারছে কালকে রাত থেকেই ঈশিকার ব্যবহারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, যার কারণে ও আর তেমন সিনক্রেট করছে না। একটু রাগীভাবে কথা বলো তুমি করেই বলছে। ঈশান ঈশিকার শাড়িটা ঠিক করতে ওর কাছে আসতেই ঈশিকা কেমন যেন ওর থেকে দূরে সরে যেতে লাগলো। তখন ঈশান হঠাৎ করেই ঈশিকার শাড়িটা টান দিয়ে খুলে ফেলল। সাথে সাথে ঈশিকা দূরে সরে যেতে গেলে ঈশান ওর কোমর জড়িয়ে ধরে নিজের কাছে নিয়ে আসলো। তারপর ওকে দাঁড় করিয়ে দিয়ে শাড়িটা যত্ন সহকারে পরাতে লাগলো। ঈশিকা চোখ বন্ধ করে রেখেছে, লজ্জায় ও পুরো লাল হয়ে যাচ্ছে। ঈশান যতবার শাড়ি পরানো চলে ঈশিকার শরীরে টাচ করেছি, ঈশিকার মধ্যে অজানা শিহরণ বয়ে যাচ্ছে। ও না চাইলেও ঈশানকে আটকাতে পারছে না। একটা সময় ঈশান ঈশিকার হাতে কুচিগুলো ধরিয়ে দিয়ে ওর সামনে বসে শাড়িটা ঠিক করতে লাগলো। তারপর কুচি ঠিক করে যখনই উঠতে যাবে খেয়াল করলো ঈশিকার সাদা ধপধপে পেটটার উপর নাভিটা এত সুন্দর লাগছে, যেটাও কাল রাতে খেয়ালই করেনি। ঈশান পুরো ঘোরের মধ্যে চলে যাচ্ছিল। তারপর ও আর নিজেকে আটকাতে না পেরে ঈশিকার কোমরের দুপাশে হাত দিয়ে ওর নাভিতে নাক ডুবিয়ে দিল। ঈশানের গরম নিঃশ্বাস ঈশিকার নাভিতে পড়তে ও কেমন যেন শিউরে ওঠে। আর ঠিক তখনই ঈশান ওর নাভিতে কয়েকটা কিস করে দেয়।
ইশিকা থাকতে না পেরে ওর চুলগুলো দুহাতে খামচে ধরে। ইশিকা না চাইতেও ঈশানের স্পর্শে পাগল হয়ে উঠছে, যেটা ঈশান কালকে রাত থেকে খুব ভালোভাবে বুঝতে পারছে। ইশিকা এতটাই জোরে নিঃশ্বাস নিচ্ছিল যার জন্য পুরো রুম শুধু ওর নিঃশ্বাসের শব্দটা বিচার করছিল। ওদের মাঝে আর কিছু হওয়ার আগেই দরজায় আবার নক পড়ল। সুইটি, ভাই, এ ভাই, তোদের হলো? সেই কখন থেকে ডাকলাম, তোর নিচে আসলি না? আপু, এই তো হয়ে গেছে, তুই যা, আমরা 2 মিনিটে আসছি। আমাকে যেন তোদের আবার ডাকতে না হয়। আপু চলে গেলে ঈশান খেয়াল করে ইশিকার ঠোঁট জোড়া কাঁপছে। ও বুঝতে পারে ইশিকা এখন ওর স্পর্শ পেয়ে পাগল হয়ে আছে। এবার ঈশান ইশিকার দিকে কুচিটা এগিয়ে দিল, কিন্তু ওর চোখ জোড়া সেই থেকে বন্ধ করে রেখেছে। তাই ঈশান নিজ হাতেই কুচিটা পরিয়ে দিল। সাথে সাথেই ইশিকা অনেকটা কেঁপে উঠল আর ঈশানের থেকে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। তখন ঈশান ওকে পেছন থেকে জড়িয়ে ধরে ইশিকার